Hello, this is Sanjida. I'm currently studying in University of Windsor. I'm doing my master's in electrical engineering there. Today I'm going to talk about the documents you would need for your study permit application in Canada by providing you a checklist. I got my visa 8 months ago and I'll be doing this video in Bangla. So if anyone wants me to do this in English, just comment below. তো আমি কানাডাতে আসার পর আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি অথবা আমি কিভাবে ইউনিভার্সিটিজ চুজ করেছি। আসলে ব্যাপারটা অনেক ইজি। যারা অলরেডি ইন্টারেস্টেড বা অলরেডি রিসার্চ করছেন তারা অবশ্যই জানেন। আপনি জাস্ট গুগলে যে ক্যানাডিয়ান ইউনিভার্সিটিস লিখে সার্চ দিলে অথবা আপনার কোনো প্রেফার্ড প্রভিন্স থাকলে আপনি প্রভিন্সের নামে সার্চ দিয়ে তার আন্ডারে কলেজ বা ইউনিভার্সিটিস এগুলো দেখতে পারেন। আর অ্যাপ্লাই করার ব্যাপারটা ইট ক্যান বি ট্রিকি সামটাইমস, বাট আপনার মেইন রেফারেন্স এন্ড রিসোর্স হচ্ছে CIC ওয়েবসাইট, ক্যানাডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটটা। ওখানে গেলে আপনি সবই পাবেন। আমি এখানে জাস্ট আমার এক্সপিরিয়েন্স এন্ড আমি যা যা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলাম তার ব্যাপারে বলবো। কিন্তু আমি যেটা বললাম আগে, আপনার মেইন রেফারেন্স অবশ্যই হচ্ছে cic.gc.ca এই ওয়েবসাইটটি। আর এটা জাস্ট একটা বেসিক গাইডলাইন হিসেবে দেখবেন, এবং আমি যদি কিছু বাদ দিয়ে থাকি আপনার মনে হয় তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। ওকে, সো আমি ডকুমেন্টসগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে স্টুডেন্টস ডকুমেন্ট আর একটা হচ্ছে স্পন্সর্স ডকুমেন্ট। আর বাংলাদেশে হচ্ছে আপনার এটা পেপার বেসড অ্যাপ্লিকেশন হয়। আপনি সব ডকুমেন্টসগুলো কালেক্ট করে আপনি VFS এ যাবেন এবং ওইখানে যেয়ে আপনি আপনার পেপারসগুলো সাবমিট করবেন। আপনার মেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার ওখানে কালেক্ট করা হয়, আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে পরবর্তী স্টেপগুলো। সো স্টুডেন্টস ডকুমেন্টে আপনার 1294 ফর্ম এবং 5645 ফর্ম ফিল আপ করতে হবে। অ্যান্ড ফর্মগুলো আপনি CIC ওয়েবসাইটে পাবেন অবশ্যই। আর ফর্মগুলো একদম আপ টু ডেট হওয়া ভালো। আমার মনে আছে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি সব ডকুমেন্টসগুলো আগে কালেক্ট করে তারপর যেদিন অ্যাপ্লাই করব ওদিন সকালবেলা ওই ফর্মগুলো প্রিন্ট করে বের করে তারপর ওখানে গিয়েছিলাম। আর ফর্ম যখন আপনি প্রিন্ট করবেন অবশ্যই বারকোডগুলো যেন থাকে ওটার দিকে খেয়াল রাখবেন। আপনার আপফ্রন্ট মেডিকেল আপনি আগেও করতে পারেন পরেও করতে পারেন, বাট আপনার যদি একটু তাড়াতাড়ি যেতে হয়, মানে আপনার ক্লাস স্টার্টিং ডেট অনেক কাছে এসে পড়েছে, সো আপনি অ্যাপ্লাই করলে হয়তো কিছু টাইম লেগে যেতে পারে। টাইম এমনি লাগে, আমি 3-4 সপ্তাহের মধ্যে পেয়ে গেছিলাম, কিন্তু আরো বেশি টাইম লাগে। কিন্তু আপনি যদি মেডিকেল না করান তাহলে আপনার মেডিকেল কল যখন আসবে তখন মেডিকেল করাতে যেয়ে হয়তো আরো একটু দেরি হয়ে যেতে পারে। সো এটা আপনার প্রেফারেন্স, আপনি আগে করবেন নাকি পরে করবেন। লেটার অফ অ্যাকসেপ্টেন্স অবশ্যই, আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার অবশ্যই লেটার অফ অ্যাকসেপ্টেন্স আছে। আর CAQ হচ্ছে শুধু আপনি যদি কেবেকে অ্যাপ্লাই করতে চান শুধু ওখানকার জন্য, এটা শুধু এক্সট্রা, অনলি ফর কেবেক প্রভিন্স। আপনার পাসপোর্টের কপি একদম ফার্স্ট টু লাস্ট পেজ পর্যন্ত যতগুলো পেজ আছে সবগুলোর কপি দিতে হবে, বার্থ সার্টিফিকেটের কপি আর প্রুফ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস। আপনি যদি আপনার কান্ট্রি থেকে বাহিরে কোথাও 6 মাসের জন্য থেকে থাকেন, অথবা আপনি যদি বাংলাদেশি ভাবেন অনেক বেশি সময় ধরে আছেন, আপনি অন্য কোথাও পড়ছেন না, বা ভাবেন আপনি ইন্ডিয়াতে বসে পড়ালেখা করছেন কিছু তারপর কানাডা অ্যাপ্লাই করবেন, এরকম সচরাচর হয়, অনেক রেয়ার কেস, বাট মেইনলি আপনি বাংলাদেশে আছেন, আপনার জাস্ট NID-টা দিলেই হবে। আর আপনার সব একাডেমিক ট্রান্সক্রিপ্টস, সার্টিফিকেট, টেস্টিমোনিয়ালসের নোটারি কপি লাগবে। আমি তো মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছি, তখন আমি আমার SSC HSC তারপর ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট, ডিগ্রির যে সার্টিফিকেটটা সবই নোটারি করে দিয়েছি। অবভিয়াসলি আপনার IELTS এর নোটারি করা কপি। আর আপনার স্টাডি প্ল্যানটাতে আপনি লিখবেন যে
বেসিক্যালি আপনি ওখানে যে পড়তে যাচ্ছেন, পড়ার পর আপনি ফিউচারে কি করতে চান, কি টাইপের জব, এটা কি আপনার প্যাশনের জায়গা নাকি। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি মাস্টার্স করার জন্য যান ওখানে, তাহলে আপনার যেই ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যাচেলার্স করেছেন ওই ব্যাকগ্রাউন্ডে আপনার মাস্টার্সে যাওয়া মানে বেস্ট হবে। কারণ আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, তাহলে মাঝে মাঝে দেখা যায় যে আপনার নিজের ব্যাকগ্রাউন্ডের চেয়ে অন্য কোথাও আপনি মানে ইজিলি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গেছেন, কিন্তু এইটা মোস্ট অফ দ্য টাইম ইমিগ্রেশন অফিসারদেরকে স্যাটিসফাই করে না, সো ভিসাটা রিফিউজ করে দেয়। সো আপনার নিজের ব্যাকগ্রাউন্ডে থাকাটাই ভালো হবে। আপনার অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর এটা হচ্ছে 6 মাসের বেশি পুরানো হতে পারবে না, আর এটার কোনো নোটারি না, এটার অরিজিনালটাই দিতে হবে। আর স্কলারশিপ লেটার হচ্ছে আপনি স্পেশালি যদি এমএসসি করতে যান ওখানে, তো স্কলারশিপ লেটার থাকে আপনার ইনস্টিটিউশন থেকে যে আপনাকে লেটারটা দেয়, ওটাও ইনক্লুড করতে হবে। আর আপনার ভিএফএস এ একটা ফি আছে, যেটা টোটাল হচ্ছে 13,798 টাকা। ওই ফিটাকে ব্রেকডাউন করে এখানে দেখানো হয়েছে কিসের জন্য। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে স্পন্সরস ডকুমেন্ট। তো এখন স্পন্সর আপনার বাবা বা মা, অথবা বাবা মা দুজনই হতে পারে, আর আপনার ফাদার ইন ল আর মাদার ইন ল, তারাও আপনার স্পন্সর হতে পারে। ওকে, আপনার সব ফিক্সড অ্যাসেট গুলার নোটারি কপি লাগবে, আপনার জমি গাড়ি যা যা আছে। আপনার স্পন্সর যদি বিজনেসম্যান হয়, তাহলে তার ট্রেড লাইসেন্সের নোটারি কপি, মেমোরেন্ডামের নোটারি কপি, ট্যাক্স অ্যাসেসমেন্ট অবশ্যই লাগবে, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস, পার্সোনাল ট্যাক্স অ্যাসেসমেন্ট, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। আমি জাস্ট পড়ে গেলাম আর কি, হ্যাঁ এখানে যা যা আছে ওগুলাই লাগবে আর কি। আর যদি জব হোল্ডার হয়, তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট এমপ্লয়মেন্ট লেটার, যেখানে আপনার কবে হায়ার করা হয়েছে সব একদম ভালোভাবে বলা আছে, ডেট অফ হায়ারিং, পজিশন, কারেন্ট স্যালারি। আর আপনার স্যালারি স্টেটমেন্ট থাকলে ওটা দিয়ে দেওয়া ভালো। আর পার্সোনাল জব হোল্ডারের ক্ষেত্রে পার্সোনাল ট্যাক্স অ্যাসেসমেন্ট লাগবে। আর লিকুইড ফান্ডের জন্য হচ্ছে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থ ধরে, আর ব্যাংক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট দেয়, ওটাও লাগবে। আপনার যদি এফডিআর থাকে, আপনি ওটাও লিকুইড ফান্ডের আন্ডারে দেখাতে পারেন, বা সঞ্চয়পত্র। সিএ প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট, এটা আপনি কোনো সিএ এর কাছে গেলে সে আপনাকে এটা করে দিবে। আর অ্যাফিডেভিটটা আপনি সিএ এর কাছ থেকে করবেন। আর হচ্ছে আপনি যেটা বলছিলেন 2জন স্পন্সর থাকতে পারে, তো আপনার সেকেন্ড স্পন্সরের জন্য আপনি যা যা দিয়েছেন তা লাগবে। আর অবভিয়াসলি স্পন্সরের আইডেন্টিফিকেশন আমি কি বলেছি আগে মনে নেই, পাসপোর্ট, তারপর এনআইডি, এগুলো তো লাগবেই। আর মেইন ফ্যাক্টর হচ্ছে আমি যতদূর দেখেছি, মা বাবা, ফাদার ইন ল, মাদার ইন ল, এই 4জন হচ্ছে সেফ কেস আর কি, এদেরকে স্পন্সর দেখানো। আর এদের থেকে যে কোনো 2জন বা 1জন, তাও আমি সচরাচর দেখি না এর বাইরে অন্য কাউকে স্পন্সর করা হয়। আর যদি করা হয় তাহলে অবশ্যই আপনার মানে ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। বেসিক্যালি এই চ্যানেলটা আমরা বানিয়েছি হচ্ছে একদম আমাদের দেশে যারা এখানে কানাডায় আসতে চান, মাঝে মাঝে অনেক একটু কনফিউজ থাকেন, আসলে একটু রিসার্চ করলেই সব পাওয়া যায়। এটা বেসিক একটা গাইডলাইন। যদি আপনারা চান আরো কোনো ব্যাপারে জানতে, অথবা কানাডায় আসার পরে লাইফটা কিরকম হবে, অথবা আরো যে কোনো ব্যাপারে যদি জানতে চান, তাহলে কমেন্ট করেন নিচে, অবশ্যই ব্যাপারে জানাবো। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।